টিনা বেগম মায়রার পাশে বসে মেয়েটার গালে হাত দিয়ে বলে, আমাকে একবার বলে যাওয়া উচিত ছিল তোর। মায়রা মন খারাপ করে বলে। গ্রামের বাইরে তো যাইনি, তাই ভেবেছি বলতে হবে না। টিনা বেগম কিছু বললেন না। এটা গ্রাম, ওর বাড়ির ছেলে, ঘটা করে বলে যাওয়ার প্রয়োজন নেই। অতঃপর বললেন, সে জানি এত রাত করে ফিরলি, এটা বলে যাওয়া উচিত ছিল। মায়রা টিনা বেগমের দু হাত আগলে বলে, মিমের মা না খাইয়ে কিছুতেই আসতে দেয়নি, আমি সন্ধ্যার পরেই আসতে চেয়েছিলাম, সরি খালাম্মা। আচ্ছা হয়েছে, তুই আমাকে ফুপু বাদ দিয়ে খালাম্মা ডাকছিস কেন? মায়রা মাথা নিচু করে বলে, যার জন্য ফুপি ডাকবো সে তো বলেনি, তাই খালাম্মাই ঠিক আছে। ইরফান তোর জন্য অনেক চিন্তা করে মা, তোর প্রতিও দুর্বল। দেখেছিস আজ তোর চিন্তায় কেমন অস্বাভাবিক হয়ে গিয়েছে। মায়রা মাথা তুলল না। কি মনে করে মলিন হেসে বলে, একটা কথা কি জানো খালাম্মা, আবেগ ভালোবাসা মায়া এসব দিয়ে দুনিয়া চলে না। যদি চলতো তবে আজ আমার বিয়েই হতো না। তোমার মনে হয় সৎমা আমায় ভালোবাসতো না? সে আমায় অনেক ভালোবাসতো, মায়া করতো, কিন্তু দেখো বাস্তবতার সামনে আসলে সে ঠিকই আমাকে বিয়ে দিয়ে নিজের দায় সারলো। এই যে এতদিন হলো একবার আমার খোঁজ নেয়নি জানো। তুমি বিশ্বাস করবে না খালাম্মা, আমি ভুলেই যেতাম সে আমার নিজের মা না, আমায় অনেক ভালোবাসতো, অনেক না বাসলেও যা বাসতো ওটাই অনেক মনে হতো আমার। কিন্তু বিয়ের পর সব ভুলে গেল। নিজের মা হলে হয়তো একটু একটু মনে করতো, কিন্তু আমি তো তাকে নিজের মাই ভাবি। আমার মাকে তো কখনো দেখিনি, দেখতে কেমন যে ছিল। কথাগুলো বলতে বলতেই চোখ জোড়া পানিতে টইটুম্বুর হয়ে যায় জানো। একটু থেমে নাক টেনে বলে, তোমার ভাতিজা আমায় কেন মানে না জানো? কারণ আমি তার টাইপের না, আমি তার চেয়ে অনেক খাটো। আমি যদি আরো 4-5 বছরের বড় হতাম তবে হয়তো মানতো, কিন্তু এখন এত ছোট মেয়েকে তিনি মানতে পারেন না। সে আমার প্রতি দুর্বল হলেও বাস্তবতার কাছে এসে দেখবে আমার মায়ের মতো সে আমাকে মানবে না। মানুষ এমনই হয় আমি জানি। টিনা বেগম অবাক হয়ে তাকালেন মায়রার দিকে। এটুকু মেয়ে কি ভারী কথা বলে। মায়রার মাথায় হাত বুলিয়ে মৃদু স্বরে বলল, পাগলি মেয়ে, ইরফান এমন নয়, ধীরে ধীরে বুঝতে পারবি। মায়রা কিছু বলল না। টিনা বেগম মায়রার চোখের পানি মুছে দিয়ে বলে, ফুপি যেহেতু ডাকছিস না, তবে মা ডাকবি তো? মায়রা দু হাতে মুখ মুছে শব্দ করে হেসে বলে। ওকে আম্মাজান। এরপর ভ্রু নাচিয়ে বলে, ডাকটা পছন্দ হয়েছে? টিনা বেগম হাসতেন মায়রার কাণ্ডে। মেয়েটাকে তার কেমন অদ্ভুত লাগে বটে। মুহূর্তেই কেমন দুঃখের ছাপ মুছে ফেলে মন থেকে। ঘরের বাইরে যেতে যেতে বলে, এখন এসব চিন্তা বাদ দে, ইরফানকে কফি দিয়ে আয়, আমি রেডি করছি, দ্রুত আয়। মায়রা হতে গিয়ে তার মা মারা যায়। এরপর 3 মাসের মাথায় মায়রার বাবা আরেকটা বিয়ে করেন, যিনি মায়রার বর্তমান সৎ মা। মায়রা জানতো না মায়রার বাবার দ্বিতীয় স্ত্রী তার সৎ মা হলেও মায়রাকে নিজের মেয়ের মতো করেই আগলে রেখেছিলেন। মায়রার বাবার চোখের মণি ছিল মায়রা। মায়রার ঝাপসা মনে পড়ে তার বাবার কথা। তার যখন 7 বছর বয়স তখনই তার বাবা মারা যায়। এরপরই মায়রা জানতে পারে তার মা আসলে নিজের মা নয়। এজন্যই মায়রাকে তার নানা বাড়ির মানুষেরা পছন্দ করতো না। আগে বুঝতো না, তবে যখন একটু বড় হয়েছে তখন বুঝতে পারতো। বাবা মারা যাওয়ায় 2 বছরের মাথায় তার সৎ মা তাকে বিয়ে দিয়ে দেয় বাসা থেকে। তিনি মায়রাকে বেশ আদর করতেন। সেই ছোট্ট থেকে নিজের মেয়ের মতোই লালন করেছেন। কিন্তু সৎ মায়ের স্বামী তো মায়রাকে একটুও সহ্য করতে পারে না। ধীরে ধীরে মায়রার মায়ের ভালোবাসা কমতে কমতে তাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে বিদায় দিয়ে দিল। কথাগুলো ভেবে মায়রার চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। ডান হাতে তর্জনী আঙুল দিয়ে জামার কোনা প্যাঁচায়, আবার খোলে, আর চোখ থেকে ঝরঝর করে কয়েক ফোঁটা পানি পড়ে। কয়েক সেকেন্ড পেরোতে দ্রুত চোখ জোড়া ডোলে মুছে নেয়। লম্বা করে দীর্ঘশ্বাস টেনে নিজে নিজেই হাসে। তোর ভিআইপি বোনকে ফোনটা দে। ফাইজ ফোনের ওপাশ থেকে বলে। কেন? শুদ্ধ হেসে বলে, আমার বিয়ে, এই খবর ওকে না দিলে শান্তি পাচ্ছি না। দ্রুত করে নে, আমার আমরা বেঁচে যাব আর ফারাকে বিয়ে দিতে পারবো। শুদ্ধ ধুলোময় রাস্তার মাঝে একটা ইটের খোয়ায় শট দিয়ে বলে, ইয়ানার কপাল খুলে গেল।
তোর মতো মির্জাপুরের সাথে বিয়েটা হচ্ছে না। ফাইজ রেগে বলে। একদম উল্টাপাল্টা কিছু করবি না বেয়াদব। ও আমার ফোন ধরে না কেন? মেজাজ খারাপ লাগে। শুদ্ধ হেসে বলে। তুই যখন বিদেশে ছিলি তখন ইয়ানার অনেক ছেলে ফ্রেন্ড জুটেছে বুঝলি, ওদের টাইম দিতে হয়। ফাইজ আবার রেগে বলে ওঠে। আসলেই ওর এত ছেলে ফ্রেন্ড আছে? শুদ্ধ হেসে বলে। জানি না, ওর ফ্রেন্ড লিস্টে আমি কেমনে জানবো। তবে একটা কথা মনে রাখবি, ইয়ানা তোকে মাত্র 3বার সামনে থেকে দেখেছে। সেই বছর আগে 2বার, রিসেন্ট 1বার। তোর বোনের সাথে কবে থেকে লেগে বসে আসে তাও মানছে না। আর ইয়ানা তোকে চেনে না ঠিকঠাক, মানতে সময় লাগবে। ফাইজ গম্ভীর মুখে কিছু ভাবছে। শুদ্ধ আবারও বলে। আমি এখন তোর বিদেশি ম্যামদের সাথে পিক ওকে দেখিয়ে বলবো এগুলো আমাদের ফাইজ বাবুর পার্ট টাইম গার্লফ্রেন্ড ছিল। চিন্তা করিস না, বিয়ে সে তোকেই করবে। ফাইজ চিৎকার করে বলে। শুদ্ধর বাচ্চা, তোকে আমি ছাড়বো না। আমি কত লয়াল জানিস? শুদ্ধ কান থেকে ফোনটা দূরে নিয়ে খানিক হাসতো। এ আর ইরফানের সাথে ভালোই মজা নেওয়া যায়, যদিও ইরফানের ব্যাপারটা জমে বেশি, কারণ ও তো স্বীকারই করে না। শুধু কানে ফোন নিয়ে হাসি আটকে বলল। লয়েল সেটা তো আমি জানি শোনা, তোমার ইয়ানা নয়, বোঝনি ব্যাপারটা। এরপর স্বাভাবিকভাবে বলে। ফারাকে ফোনটা দে। ফাইজ রেগে বলে। বেয়াদব, ভুলে যা ফারাকে। বলেই কল কেটে বিছানার ওপর ছুঁড়ে মারল ফোন। রাগে শরীর জ্বলছে। এই মেয়ের কি ছেলে ফ্রেন্ড নিয়ে দিয়ে ভর্তি? এমন হলে ওকে যে কি করবে মাথায় কাজ করে না। তার কল না ধরার জন্য ইচ্ছে করে তুলে এক আছাড় মারতে। আবার এই শুদ্ধর বাদরামি তো আছি। ওই মেয়ে তো মাথা মোটা, তাকে ভুল বুঝে কি করবে? আর সেই বা রেগে কি করবে আল্লাহ ভালো জানে। এদিকে শুদ্ধ বারবার ফাইজের ফোনে কল দেয়। কল রিসিভ হয় না, শুধু অসহায় চোখে চেয়ে আছে। ফারায়ের সাথে কথা বলার পর এসব বলতে হতো। এখন তার কি হবে? বা হাতে বুকে দুটো আলতো থাপ্পড় দেয়। তার জ্বালা কেউ বোঝে না। এখন কি করবে? হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসে। দ্রুত পায়ে বাড়ির দিকে যায়। এরপর সোজা ইরফানের ঘরে গিয়ে দেখলো ঘরে ইরফান নেই। ওয়াশরুম থেকে আওয়াজ পেয়ে বুঝলো ইরফান ওয়াশরুমে। শুধু ইরফানের ফোন নিয়ে ইরফানের নাম্বার থেকে ফারার ফোনে কল করে। প্রথমবারই রিসিভ হয়। মিষ্টি কণ্ঠে সালাম ভেসে ওঠে। শুদ্ধ মৃদু হাসে, তবে চুপ থাকে, কিছু বলে না। ওপাশ থেকে ফারা বলে। ইরফান ভাই কিছু বলবেন? শুধু গলা ঝেড়ে ভারী কণ্ঠে বলে। খবরদার ফোন কাটবে না ফারহা। ফারা ভ্রুকুচ কারো, তবে কিছু বলল না। শুদ্ধ হেসে বলে। খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো বুঝলে, তাই ভুলেও কল কাটবে না। ফারা কিছু বলে না, শুধু ঠোঁট টিপে হেসে বলে। সামিয়া নামের এক মেয়েকে আমার মা আমার জন্য পছন্দ করেছে বুঝলে। মেয়েটা মারাত্মক সুন্দর ফারহা। এইচএসসি দিবে এইবার। বিয়ের ডেটটা কবে দেওয়া যায় বলো তো? ফারার চোখ পানিতে টইচুম্বুর। বারবার ঠোক গিলছে। শুদ্ধ ফারার কোনো রেসপন্স না পেয়ে বলে। বলো ফারহা, ডেট তুমি ফিক্সড করে দিবে। মেয়েকে তুমি সাজাবে, বাসর ঘর তুমি সাজাবে, ফুল কিন্তু তোমার বাগানের দিতে হবে। ফারার চোখ থেকে টপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ ঠোঁট কামড়ে হাসছে, আবারও বলে। তুমি মেয়েকে দেখতে চাও? আমি পিক দিব অবশ্যই। তুমি ডেটটা বলো তো ফারহা। আমি বিয়ে করতে চাই দ্রুত। ডেটটা অবশ্যই এই মান্থের মধ্যেই বলো কেমন? ফারা ভাঙা গলায় বলে। আজকেই করো, আমাকে বলছো কেন? বলেই কল কেটে দেয়। দু হাতে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। কিছুক্ষণ কেঁদে কেটে তার ঘর থেকে বেরিয়ে ফাইজের ঘরে যায়। ফাইজ ইজি চেয়ারে বসে চোখ বুঝেছিল। বিরক্ত লাগছে সব কিছু তার। হঠাৎই ফারা ফাইজের সামনে দাঁড়িয়ে রেগে বলে। তোমার বন্ধু বিয়ে করেছে। ফারার কথায় ফাইজ চোখ মেরে তাকায়। বোনের চোখে মুখের অবস্থা বেহাল, কেঁদে কেটে চোখ মুখ লাল হয়ে আছে। ফাইজ অবাক হয়ে বলে। হোয়াট? ফারা রেগে বলে। তোমার বন্ধু বিয়ে করেছে, আমাকে ফোন করে সেসব গান শোনায় কেন? ফাইজের মাথার ওপর দিয়ে যাচ্ছে সব। কার বিয়ে? ফারা আবারও রেগে বলে। তোমার বন্ধু যে মেয়েকে বিয়ে করবে, ওই মেয়েকে আমি থাপড়াতে থাপড়াতে তোমার বন্ধুর জীবন থেকে তাড়িয়ে ছাড়বো বলে দিচ্ছি। বলেই ধূপধাপ পা ফেলে বেরিয়ে যায়। ফাইজ পেছন থেকে অবাক হয়ে বলে। আরে কি বলে গেলি? আর কাঁদছিস কেন? ফারা যেতে যেতে চিল্লিয়ে বলে। তোমার শয়তান বন্ধুর জন্য একবার এখানে আসুক, বিয়ে করাচ্ছি তাকে।
ফাইজ বিছানা থেকে তার ফোন নিয়ে শুদ্ধর নাম্বারে কল করে। রিসিভ হলে রেগে বলে। আমার বোনকে কাঁদিয়েছিস কেন? শুদ্ধ হেসে বলে। ভাল লাগে কাঁদতে? তুই শুধু ভাব, ওর প্রতিটি চোখের পানির ফোঁটায় আমার জন্য কত শত ভালোবাসা মিশে আসে। ভাবতে কি যে শান্তি লাগে ইয়ার। ওর একটা পিক তুলে দে তো, আরও শান্তি লাগবে। ফাইজ বিরক্ত হলো, রেগে বলল। ফারাকে আরেকজনের সাথে বিয়ে দি, তারপর তুই বসে বসে কেঁদে ভালোবাসা দেখাস, বেয়াদব। শুদ্ধ হেসে বলে। শুভর জিনিস শুভ নিজের করে রাখতে জানে। আমার তো তোর জন্য চিন্তা হচ্ছে সোনা। আরে ইয়ানা। ফাইজ রেগে সাথে সাথে কল কেটে দেয়। শুদ্ধ এপাশ থেকে হাসে। মায়েরা হাতে কফির মগ নিয়ে ইরফানের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভাবছে ভেতরে গেলে তাকে কিছু বলবে কিনা। তখনকার 10টা থাপ্পড় দিতে চাওয়ার একটা যদি ভুল করে দিয়ে দেয়। অনেক ভাবনা চিন্তে রেখে দরজা ঠেলে ভেতরে উকি দেয়। কম পাওয়ারের এক লাইট দেয়া, তবে ভেতরে সব দেখা যাচ্ছে। ইরফান বেডে শটান হয়ে শুয়ে আছে। মায়েরা বিরক্ত হয়। এই লোকটা ঘরে থাকলে জীবনেও কাপড় পরে না কেন বোঝে না, যদিও তার দেখতে ভালোই লাগে। ভাবনা রেখে পা টিপে টিপে ভেতরে যায়। ইরফান শটান হয়ে শুয়ে ডান হাত চোখের উপর রেখেছে। নড়াচড়া নেই কোনো। মায়েরা ইরফানের মুখের সামনে গিয়ে বোঝার চেষ্টা করে জেগে না ঘুমিয়ে। এমনিতে তো বোঝা যায় না, জেগে থাকলেও যেমন ঘুমিয়ে থাকলেও তেমন। মায়েরা ঘরের আশেপাশে তাকালেও একটু এগিয়ে গিয়ে ঘরের জিনিস খেয়াল করে দেখছে। এই ঘরে ফার্নিচার 4টে, একটা কাভার, একটা আয়না, বেড আর বেডসাইড টেবিল। কিন্তু আসল ব্যাপার হলো এই ঘরের জিনিসগুলো সাদা আর কালো। মায়েরা বুঝলো না ইরফান যেখানেই যায় সেখানে কি এমন একটা করে সাদা কালো রুম বানিয়ে রাখে নাকি। ভাবনার মাঝে পেছন থেকে গম্ভীর স্বর ভেসে আসে। এখানে কি করছো? মায়েরা দ্রুত পেছন ফিরে তাকায়। ইরফান চোখের উপর থেকে হাত সরিয়ে গম্ভীর মুখে মায়েরার পানি চেয়ে। মায়েরা দ্রুত হাতের মগ এগিয়ে দিয়ে বলে। এই তো আপনার কফি দিতে এসেছি। মায়েরা ঘরের চারপাশ দেখতে দেখতে ইরফানের হাঁটু বরাবর দাঁড়িয়েছিল। তাড়াহুড়ো করে মগ এগিয়ে দিতে গিয়ে হাত ফসকে যায়। মায়েরা দ্রুত মগ ধরে ফেলে, তবে গরম কফির বেশি অর্ধেক ইরফানের ওপর পড়ে যায়। মায়েরা বা হাতে মগ ধরে ডান হাতে দ্রুত ইরফানের কফি পড়ার অংশ ঝাড়তে থাকে। কি কেলেঙ্কারি হয়ে যা গেল। ইরফান শোয়া থেকে উঠে মায়েরার ডান হাত ধরে শক্ত গলায় বলে। স্টুপিড, কি করছো? মায়েরা ভীত স্বরে বলে। সরি আমি বুঝতে পারিনি। কথাটা বলে আবারও নিচের দিকে তাকালে চোখ বড় বড় করে তাকায়। এ কোথায় পড়েছে কফি? আর কোনো জায়গা ছিল না। দ্রুত চোখ বুঝে নেয়, বিড়বিড় করে। আস্তাগফিরুল্লাহ। চোখ মেলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান অদ্ভুত চোখে তার দিকেই চেয়ে আছে। মায়েরা ঠোক গিলে ইরফান তার হাত ছেড়ে দিয়েছে। সারা পেয়ে মায়েরাকে আর পায়কে। লজ্জা ভয় সব মিলিয়ে এক দৌড় দেয় মগ হাতে, বিড়বিড় করে। আর জীবনে কফি দিতে আসবো না, আল্লাহ মাফ চাই। ইরফান বেড থেকে নেমে দাঁড়ায়। শান্ত চোখে গম্ভীর মুখে মায়েরার দৌড় দেখল। ইরফান মায়েরার প্রস্থান দেখল চুপচাপ। ডান হাতে ঘাড় ঢলে বিরক্তির শ্বাস ফেলে এরপর তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যায়। মায়েরা এক দৌড়ে তার ঘরে এসে দরজা চাপিয়ে দেয়। এত বড় কেলেঙ্কারি হয়ে গেছে তার হাত দিয়ে। সে এই লোকটার সামনে গেলে তাকে ঠিক কি করবে এটা ভেবেই মায়েরার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বিছানার ওপর বসে ভাবছে হলোটা কি। কান্না পাচ্ছে তার। দুটো হাত ছিল, দুটো পা ছিল, পুরো শরীরটাই তো ফাঁক ছিল। বিড়বিড় করলো। কফির বাচ্চাটাকে ওখানেই পড়তে হলো। পাশে ফোনের রিংটোনে ফোন হাতে নিয়ে দেখলো ইনায়ার ফোন। দ্রুত কল রিসিভ করে কানে ধরে অতঃপর বিচলিত কণ্ঠে বলে। আপু সর্বনাশ হয়ে গেছে। ইনায়া হাসি মুখে কথা বলবে বলে কল দিল। মায়েরার এমন কথা শুনে চিন্তারা ঘিরে ধরে। চিন্তিত কণ্ঠে বলে। কি হয়েছে মায়েরা? মায়েরা থামে না, সাথে সাথেই বলে। আপু তোমার ভাইয়া ওখানে। এতটুকু বলে নিজেই নিজের মুখ চেপে ধরল। না না, এসব বলা কেমন যেন চোখ বুঝে শ্বাস ফেলল। অতঃপর নিজেকে সামলে নেয় কোনো রকমে। ওপাশ থেকে ইনায়া বলে। ভাইয়ার কি হয়েছে মায়েরা? আবার তোমাকে মেরেছে? মায়েরা একা একা বিড়বিড় করল। সব মারের প্রতিশোধ এভাবে অজান্তেই নেওয়া হয়ে গেল। ইস, কিন্তু আমি তো চাইনি। কি বিড়বিড় করছো? মায়েরা ভাবনা থেকে বেরিয়ে দুদিকে মাথা নাড়িয়ে বলে। না না, উনি মারেনি আমাকে। তাহলে কি হয়েছে ভাইয়ার? মায়েরা ঢোক গিলে মেকি হেসে বলে। কিছু না। ইনায়া ওপাশ থেকে সন্দেহের কণ্ঠে বলে। কি লুকাচ্ছ?
মায়েরা জোরে জোরে হেসে উঠল, বলল, সত্যি কিছু না, তোমার ভাইয়া অনেক ভালো, সেটাই বলতে চাইছিলাম। ইনায়া হেসে বলে। ও মা, ভূতের মুখে দেখি রাম রাম। মায়েরা থতমত খেয়ে বলে, না না, অনেক ভালো না, ওই একটু একটু ভালোই আর কি। তা কি ভালো কাজ করলো? মায়েরা কিছু একটা ভেবে বলে, আপু, একটা সিরিয়াস প্রশ্নের উত্তর জানতে চাই। বলো। বলছি, কারো প্রাইভেট পার্টে গরম কিছু পড়লে তার কি হয় আপু? ইনায়া ভ্রু কুচকে বলে, কেন, কি হয়েছে মায়েরা? এমন অদ্ভুত প্রশ্ন করছো কেন? মায়েরা থতমত খেয়ে বলে, কিছু না আপু, তুমি কেমন আছো? আমার এক্সাম শেষে তুমি আসবে কিন্তু, আমি তোমাকে এই গ্রাম ঘুরিয়ে দেখাবো। আচ্ছা যাব, বাবা নিয়ে যাবে বলেছে। ইনায়ার সাথে টুকটাক কথা বলে মায়েরা ফোন রেখে দেয়। ভাগ্যিস খেয়ে এসেছিল, নয়তো এখন কিভাবে খেতে যেত। দ্রুত নামাজ পড়ে নিল, এরপর শুয়ে পড়ল। ঘুমালেই শান্তি। ঘুমের মাঝে শক্তপোক্ত বন্ধনে মায়েরা নাড়াচাড়া করতে পারে না। বিরক্তিতে চোখ মুখ কুচকে পিট পিট করে চোখ মেলে তাকায়। হালকা ঝাপসা আলো একদম তার মুখ বরাবর। ইরফানের মুখ দেখে তার ঘুম ছুটে যায় পুরোপুরি। মনে হচ্ছে তার কপালের সাথে ইরফানের কপাল লাগানো। মায়েরা ঝট করে মাথা তোলে, কিন্তু নড়তে পারছে না। কেমন সাপের মতো পেঁচিয়ে ধরেছে তাকে। মায়েরা ঢোক গেল ইরফানের মুখের দিকে তাকায়। কি সুন্দর ঘুমাচ্ছে, কিন্তু তার এখানে কেন? আর তাকে এভাবে পেঁচিয়ে ধরেছে কেন? মায়েরা ইরফানের থেকে নিজের ছাড়ানোর জন্য নড়াচড়া করে। ইরফান বিরক্তিতেই চোখ মুখ কুচকে ঘুম ঝরানো কণ্ঠে বিড়বিড় করে, স্টুপিড, ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। তাকে ডিস্টার্ব করে বলছে সে যেন ডিস্টার্ব না করে। মায়েরা মুষ্টামুষ্টি করতে থাকে, দু হাতে ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফান বিরক্তি ভরা চাহনিতে মাথা তুলে মায়েরার দিকে তাকায়, রেগে বলে। হোয়াট? মায়েরা চোখ ছোট ছোট করে তাকায়, বিরক্ত হয়ে বলে। ছাড়ো না মায়ে। ইরফান বোঝার চেষ্টা করলো সে কোথায়। মায়েরাকে সে ধরেছে খেয়াল করতেই ভ্রু কুচকে মায়েরাকে ছেড়ে উঠে বসল। মুখাবয়বের কোনো পরিবর্তন নেই, যেন কিছুই হয়নি। বেড থেকে নামতে গেলে মায়েরা ইরফানের হাত ধরে বলে, আপনার ঘর রেখে আমার ঘরে এসেছেন কেন? ইরফান ভ্রু কুচকে গম্ভীর গলায় বলে। মাই উইশ। কথাটা বলেই বেড থেকে নেমে দাঁড়ায়। মায়েরা ইরফানের হাত ধরে থাকায় ইরফান উঠে দাঁড়ালে তার হাতে টান খেয়ে বেড থেকে ঠাস করে পড়তে নেয়। তার আগে ইরফান মায়েরাকে বা হাতে আগলে নেয়। মায়েরা ভয় পেয়ে যায়, ভেবেছিল পড়েছে, কিন্তু ইরফানের দিকে তাকিয়ে দেখলো লোকটা তাকে ধরেছে, কিন্তু এমন খেয়ে ফেলা চোখে তাকিয়ে আছে কেন? ইরফান ধমকে বলে, তুমি কি অপুষ্টির রোগী? মায়েরা রেগে বলে, আপনার জন্যই তো পড়তে যাচ্ছিলাম, ছাড়ো না মায়ে। মায়েরার কোমর পর্যন্ত বেডে, তবে কোমর থেকে মাথা পর্যন্ত বেড থেকে ফাঁকা ইরফানের হাতের ওপর ভর। ইরফান ছেড়ে দিলেই ঠাস করে উল্টে পড়ে হয়ে পড়বে। ইরফান বিরক্ত হয়ে মায়েরাকে ধরে রাখা হাত সরিয়ে নিল। মায়েরার চোখের পলকে উল্টে পড়তে নাই মেঝেতে। মেঝে ছুঁই ছুঁই মেয়েটা চেঁচিয়ে ওঠে। তখন ইরফান মায়েরাকে ডান হাতে ঝটকা মেরে তুলে বিছানার মাঝখানে বসিয়ে দেয়। মায়েরা হাঁ করে চেয়ে আছে ইরফানের দিকে। কত বড় খারাপ লোক ভাবা যায়। সে ওভাবে পড়ে গেলে আজ তার ঘাড় তো পুরো ভেঙে যেত। কোমরে দু হাত দিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, আপনি আমাকে ফেলতে যাচ্ছিলেন কেন? ইরফানের মায়েরার দিকে শান্ত দৃষ্টিতে তাকায়। ফ্যানের বাতাসে মায়েরার ছেড়ে দেওয়া চুলগুলো মৃদুভাবে উঠছে। পেছন থেকে কিছু চুল দুকাত পেরিয়ে সামনে এসে জায়গা করে নিয়েছে। মায়েরার মুখ ফুলানো, চোখে মুখে কিছুটা রাগের আভা। ইরফান চোখ বুঝে লম্বা শ্বাস টানে, এরপর গম্ভীর গলায় বলে, চুল বেঁধে পড়তে বসো। কথাটা বলেই গটগট পায়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে গেল। মায়েরা হাঁ করে তাকিয়ে আছে, সে কি বলল? আর এই লোকটা কি বলল? সবচেয়ে বড় কথা, তার ঘরে এসে ঘুমাবে কেন? খবিশ লোক। এই লোকটার ঘরে গেলে তো শুধু আউট আউট করে, আর তার ঘরে এসে ঘুমায়, বিড়বিড় করে। খবিশের দাদা একটা। আবার ইরফানের ব্যবহারে অবাক হয়। এসব ব্যবহার তো আর এই লোকের থেকে আশা করা যায় না, অসম্ভব। মাঝে মাঝে জিন ভর করে কিনা, এজন্যই তাকে 23 ঘন্টা ধমক দেয়। আর 1 ঘন্টা জিন ধরলে একটু ভালোভাবে কথা বলে, যেটা অকল্পনীয়। তোর বোন কোথায়? ইরফান ভেতরে আসতে আসতে ভ্রু কুচকে বলে। খালামণির বাসায় গিয়েছে। তোর তো খালাতো ভাই আছে। ইরফান ফাইজের মাকে সালাম দিল। টুকটাক কথা বলে ফাইজের ঘরের দিকে যায়। ফাইজ কিছু ভাবছে। তার ঘরে গিয়ে সিরিয়াস কণ্ঠে বলে,
তোর খালাতো ভাই আছে কি না বলছিস না কেন? ইরফান সোফায় গা এলিয়ে দিয়ে বলে। ডেইলি বলতে হবে কেন? ফাইজ রেগে বলে। যেখানে ছেলে আছে সেখানে তোর বোনকে পাঠালি কেন? ইরফান বিরক্ত হলো, পেছন থেকে শুদ্ধ ঘরের ভেতর আসতে আসতে বলে। কি হয়েছে রে? ফাইজ পিছু ফিরে শুদ্ধ আর সৌভিককে দেখলো। এরপর এসে সৌভিককে বসতে বলে শুদ্ধকে বলে। তোর তো ইনায়ের ভাই, তোদের হুঁশ নেই? ওর খালাতো ভাইয়ের কোলে বসে থাকার জন্য পাঠিয়েছিস কেন ওকে এখানে? শুদ্ধ অসহায় মুখ করে বলল। আরে তোর আর ইরফানের জ্বালা দেখতে দেখতে আমার দিন চলে যায়। এরপর ফাইজের ঘাড়ে বাম হাত তুলে আওয়াজ নিচু করে বলে। আমার কাছে একটা গোপনীয় খবর আছে, শুনবি? ফাইজ বিরক্ত হয়ে তার ঘাড় থেকে শুদ্ধর হাত নামিয়ে বলে। ফালতু খবর শোনার ইচ্ছে নেই, জ্বালিয়েছিস তো পিটিয়ে ছাল তুলবো। শুধু ইনোসেন্ট ফেস বানিয়ে বলল। আরে সত্যি বলছি, ওই জাহিদের তো ইয়ানাকে মারাত্মক পছন্দ ভাই। বিয়ে ঠিক হওয়ার কথা শুনে সে কি মেয়েদের মতো কান্না! বিশ্বাস করবি না, আমার শার্ট একদম গার্লফ্রেন্ডের কান্নার মতো করে ভিজিয়ে দিয়েছিল। এখন ইয়ানাকে অনেক জোর করে তাদের বাসায় রাখলো। বিয়ের আগে একটু চান্স নিক, বিয়ে হয়ে গেলে তো আর পাবে না। বুঝিস নে, তুই চাপ নিস না, ও বিয়ে করবে না তোর ইয়ানাকে। শুধু ইয়ানাকে একটু মন ভরে দেখবে, সুযোগ পেলে একটু একটু ছুঁয়ে দিবে, এই যা। তুই নিশ্চিন্তে থাক। কথাগুলো বলে বুক ভরে শ্বাস নিল। শফিক সোফায় বসে হাসছে শুদ্ধর কথা শুনে। ইরফান গম্ভীর মুখে শুদ্ধর দিকে চেয়ে আছে, আর ফাইজ জ্বলন্ত চোখে চেয়ে আছে। সবার দৃষ্টি দেখে শুদ্ধ মেয়ে কি হাসত। শফিকের পাশে গিয়ে বসতে ফাইজ শুদ্ধর কলার ধরে টানতে টানতে ঘর থেকে বের করে। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে। মনে হচ্ছে সত্যি কথার বসার জায়গা নাই। ছাড় ছাড়, আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে বের করিস? এত বড় সাহস! পিছন থেকে ফাইজের মা বলে। ফাইজ শুদ্ধকে কোথায় নিয়ে যাচ্ছ? ফাইজ উল্টো ফিরে যেতে যেতেই রেগে বলে। আচ্ছা, এই বেয়াদবকে আমি ড্রেনে চুপাবো আম্মু। ও আমার চেনে না, ওর মজা আমি ছুটাবো। বেয়াদব যা মুখে আসে তাই বলে। শুদ্ধ ফাইজের দিকে তাকিয়ে জোর করে ফাইজকে দু হাতে চেপে ধরে লাজুক চোখে চেয়ে বলে। বলছি তোমার মাঝেই একটু চুপতে দাও না সোনা। ব্লেভ মি, ট্রেনের চেয়েও জঘন্য তোমার শরীর, তবে কষ্ট করে ড্রেনে যাওয়ার কি দরকার? ফাইজ চোখ মুখ কুচকে শুদ্ধকে ধাক্কা দিয়ে সরায় তার থেকে। শুদ্ধ হাসছে। ফাইজ ক্লান্তি, বিরক্তি, রাগ সব মিলিয়ে হন হন করে তার রুমের দিকে যায়। শুদ্ধ ফাইজের মায়ের ডাকে এগিয়ে গিয়ে বলল। কেমন লাগলো আন্টি? ফাইজের মা হেসে বলে। তুমি পারো বাবা, ঘরে যাও। শুদ্ধ হেসে আবারও ফাইজের ঘরে যায়। ফাইজ এপাশ ওপাশ পায়চারি করছে। ইরফানকে বলে। তোর বোনকে আজকেই আনবি। তোর বউয়ের নেক্সট ইয়ার এক্সাম দিলে কি হবে? ওর জন্য আমার বিয়েটা আটকে গেছে। ইরফান অদ্ভুত চোখে ফাইজের দিকে তাকায়। এর বিয়ের জন্য মায়েরা এবছর এক্সাম দিবে না মানে এটা কোনো যুক্তি? এমনিতেই ওর বউ বড় হচ্ছে না, এ ফাইজ নিজের বিয়ের জন্য তার বউটাকে আরও ছোট বানাতে চাইছে। ইরফান রেগে বলে। ইনায়া বিয়ের আগের দিন পর্যন্ত ওই বাড়িতেই থাকবে। ফাইজ ধূপ করে তার বেড়ে চিৎপটাং হয়ে শুয়ে পড়ে অসহায় কণ্ঠে বলে। শালা আমার জীবনটা তেজপাতা করে দিলি, শুধু একবার বিয়েটা হোক। ইরফানের বাচ্চার বোনকে যে কোন সিন্ধুকে রাখবো কেউ খুঁজে পাবি না দেখিস। আমার সাথে ভিলেনগিরি করে ঠিক করছিস না বেয়াদবের দল। শুদ্ধ হেসে বলে। আমি সিন্ধু কদার করছি, এই সাইজটা বলতো। আর রূপার নাকি সোনার, সেটাও বল। ফাইজ বেডের বক্সের কাছে পেপার ওয়েট পেয়ে হাতে নিয়ে শুদ্ধর দিকে ছুঁড়ে মারে। শুদ্ধ বা হাতে গ্যাস ধরে নেয়। শফিক হেসে বলে। শুদ্ধ থাম, আর প্রশ্ন ওকে, বেচার কষ্ট পাচ্ছে। ফারা হাতে কফি ট্রে নিয়ে ঘরে প্রবেশ করে। শুদ্ধ ঘাড় বাঁকিয়ে তাকায়। ফারাকে দেখে মুখের হাসি চওড়া হয়। ফারা শুদ্ধর দিকে তাকায় না, সোফায় টেবিলের সামনে কফি ট্রে রাখে। সোফায় সৌভিক বসে ফারাহের দিকে অদ্ভুতভাবে চেয়ে আছে। সে আজকে প্রথম ফাইজদের বাড়িতে এসেছে। শুদ্ধ সৌভিককে একবার দেখল। ফারা একটি কফির কাপ সৌভিকের দিকে বাড়িয়ে দিলে শুদ্ধ দুপা পিছিয়ে ডান দিকে এসে ফারার পাশে খানিকটা ঝুঁকে মৃদুস্বরে বলে। এখান থেকে যাও ফারহা, আমরা নিজেরা নিয়ে নিচ্ছি। ফারা মাথা তুলে সৌভিকের দিকে একবার তাকায়। এই লোকটাকে সে চেনে না, তবে সে শুদ্ধর কথা শুনল না। হাত বাড়িয়ে মিষ্টি হেসে সৌভিকের দিকে কাপ বাড়িয়ে দেয়। সৌভিক নিতে গেলে শুদ্ধ ফারার হাত থেকে সেটা কেড়ে নেয়। কফির কিছু অংশ ছিটে আসে শুদ্ধর হাতে।
তবে সেদিকে খেয়াল দেখল না সে। বা হাতের ফারার বাহু টেনে পিছিয়ে এনে শক্ত কণ্ঠে বলে, এখান থেকে যাও ফারহা। টেনে পিছিয়ে আনায় ফারার মাথা থেকে ওড়না পড়ে যায়। শুধু ঠাস করে হাতের কাপ টেবিলের উপর রাখলো। দ্রুত ফারার ওড়না মাথায় টেনে দিয়ে বলে, যাও। ফারা ভ্রুকুচকে জেদ দেখিয়ে বলে, যাব না, আমি এখানে থাকলে তোমার কি? দেখ শফিক পেছন থেকে বলে, হে বিউটিফুল লেডি, ইউ আর সো সুইট। এসো আবার পরিচিত হই। ইরফান আর ফাইজ দুজনেই চেয়ে আছে ফারা আর শুদ্ধর দিকে। এবার ফাইজ রেগে বলে, ফারহা, এখান থেকে যা। ফারা তবুও জেদ দেখিয়ে দাঁড়িয়ে রইল। গতকালকে রাতেই তো এই শুদ্ধ অন্যকে বিয়ে করার কথা বলে তাকে কাঁদিয়েছে। আজ নিজেও বুঝুক কেমন লাগে। ফারাকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে শুদ্ধ ফারার হাত ধরে টেনে দরজার বাইরে বের করে দেয়। ফারার মুখের উপর ঠাস করে দরজা আটকে দেয়। ঘন ঘন শ্বাস ফেলছে, রাগ লাগছে ভীষণ। সে জানতো না সৌভিককে আসার কথা বলেছে এখানে। বাসার বাইরে এসে সৌভিককে দেখে জানতে পেরেছে সৌভিক ফাইজের বাড়ি প্রথম এসেছে। তাই সে সিন ক্রিয়েট করতে চাইল না। বহু কষ্টে নিজেকে সামনে এগিয়ে আসতো। তবে চোয়ার শক্ত। সৌভিক ভাবছে কফি তো কাজের মেয়ে ছাড়া আর কেউ দিতে আসে না। যদিও দেখে কাজের মেয়ে লাগে না, তবে এখানকার কাজের মেয়েরাও ভালো স্টাইল নিয়ে থাকে। শুদ্ধর ব্যাপার বুঝলো না, এসব ভাবলেও না। কাজের মেয়ে ভেবেই তার স্বভাব শুরু কমেন্ট করলো, শি ইজ এ সো হট গার্ল। এত মডার্ন কাজের মেয়ে কোথায় পেলি তুই ফাইজ? আমাদের সাথে কন্ট্যাক্ট করিয়ে দে, কত নিতে পারে? কথাটা বলতে দেরি হলেও শুদ্ধ সৌভিকের নাক বরাবর ঘুষি দিতে দেরি হয়নি। সৌভিক সোফায় চিৎপটাং হয়ে পড়ে যায়। শুদ্ধ সৌভিকের টেনে রাগে চিৎকার করে বলে, তোর জিপ টেনে ছেড়ে ফেলবো জানোয়ার। কথাটা বলে আরেকটা খুশি মেরে দেয়। সৌভিক উল্টে পড়ে। ইরফান শান্ত চোখে চেয়ে আছে, যেন তার সামনে মুভি চলছে। শুদ্ধ আবারও তেড়ে যেতে নিলে ফাইজ উঠে এসে শুদ্ধকে আটকে বলে, শুদ্ধ থাম। শুদ্ধ ফাইজকে ধাক্কা দিয়ে চিল্লিয়ে বলে, এই জানোয়ারকে বাড়িতে আসতে বলেছিস কেন? জানিস না ও কেমন? ফাইজ কিছু বলল না। শুদ্ধ হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান উঠে দাঁড়িয়ে সৌভিকের কলার ধরে টেনে তুলল। এরপর হনহন করে টানতে টানতে একদম মেইন গেটের সামনে গিয়ে ধাক্কা দিয়ে শক্ত কণ্ঠে বলে, ভদ্র মানুষের বাসায় অসভ্যদের জায়গা নেই, আউট। কথাটা বলেই ঠাস করে দরজা আটকে দেয় মুখের উপর। শুধু রেগে ফাইজদের ছাদে এসেছিল। এসে ফারাকে ছাদের এক কোণায় উল্টে ঘুরে দাঁড়িয়ে থাকতে দেখে দেখতে দেখতে বড় বড় পা ফেলে ফারার পেছনে দাঁড়িয়ে ফারাকে টান মেরে তার দিকে ঘুরিয়ে নেয়। ফারা শুদ্ধর অমন আচরের মন খারাপ করে ছাদে এসে দাঁড়িয়েছিল। কেঁদেছেও একটু। এখন শুদ্ধকে দেখে ভয় পেল খানিক। এমন রেগে আছে কেন? তাকেই তো বের করে দিল। শুদ্ধ চোখ বুজে শ্বাস ফেলে কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ ফারার দিকে তাকিয়ে রেগে বলে, তুমি ভীষণ বিয়াদব হয়ে গিয়েছো ফারহা। ফারা অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। চোখ জোড়া পানিতে টইটুম্বুর হয়ে যায়। এই লোকটা তার জীবনে এসেছেই শুধু কষ্ট দিতে। ভাবনার মাঝে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ফারার চোখে পানি দেখে শুদ্ধর রাগ নিভল বোধ হয় খানিক। ভ্রুকুচকে শান্ত কণ্ঠে বলে, কাঁদছো কেন? ভয় পেয়ে নাকি আমার কথায় কষ্ট পেয়ে? ফারা চোখ সরিয়ে নেয়। মাথা নিচু করে দৃষ্টি ছাদের মেঝেতে নিবদ্ধ করে। শুদ্ধ ফারার দিকে দুপা বিছিয়ে গিয়ে আড়াআড়িভাবে বুকে দুহাত গুজে বলে, যদি আমার কথায় কষ্ট পেয়ে কাঁদো তবে কিছু বলবো না, আর যদি ভয় পেয়ে কাঁদো তবে থাপ্পড় খাবে। কি কারণে চোখে পানি জমলো বলে ফেলো তো ফারহা। ফারা অবাক হয়ে চোখ তুলে দৃষ্টি রাখে শুদ্ধর পানে। ফারার মাথা থেকে কাপড় পড়ে যায় দমকা হাওয়ায়। রাতের অন্ধকারে ছাদের লাইটের মৃদু আলোয় শুদ্ধ ফারাকে দেখল। এভাবে দেখে সৌভিক অমন কমেন্ট করলো না। মনে পড়তেই আবারও রাগান্বিত কণ্ঠে বলে, তুমি জানো ওই ছেলে তোমায় বাজে নজরে দেখছিল, তুমি তবুও 2 মিনিট বাড়িয়ে সেখানে থাকলে কেন? ফারা মনে মনে অনুতপ্ত হলো। সে তো এইসব ভেবে দেখেনি। শুদ্ধর ওপর জেদ করেছিল, ভেবেছে এই লোকের কথা শুনবে না। তবে এখন সেই জেদটাকে বিদায় না দিয়ে বরং জেদকে অটুট রেখে আবারও ভাঙা গলায় রেগে বলল, তাতে তোমার কি? আমার যার সামনে যেতে ইচ্ছা করবে তার সামনে যাব, ইচ্ছা হলে কোলে উঠে বসবো। আর কিছু বলার আগেই ফারার গালে একটা শক্ত থাপ্পড় পড়ে। ফারা ফুপিয়ে ওঠে, মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলে, তুমি নিজের বেলায় সব পারো, বিয়ে বাসর আরো কত কি, আমি কিছু করলেই শুধু মারো। শুধু ফারার গাল দু হাতে আজড়ায় নিয়ে শক্ত কণ্ঠে বলে, শুধু মুখে বলছে আর থাপ্পড় দিয়েছে, এটা সকলের আগেই সেরে যাবে। একটু জেদ করে কখনো এসব বাস্তবায়ন করতে চেয়েও না। বিলিভ মি, এমন করলে তোমার কবর আমি নিজ হাতে ঘুরবো।
এরপর আমি আর তুমি একসঙ্গে সেখানে ঘুমাবো। ফারা ভেজা চোখে শুদ্ধর দিকে তাকায়, মৃদু হেসে বলে, তোমাকে এভাবে কাঁদতে দেখলে আমি ভীষণ শান্তি পাই ফারহা, কারণ এই কান্না আমার পাশে অন্য মেয়েকে কল্পনা করার জন্য। এত ভালোবাসা কোথায় রাখি বলো তো ফারহা? ফারা নাক টেনে বলে, আমি তোমাকে ভালোবাসি না, একদম না। শুদ্ধ এবার একটু শব্দ করে হাসতো। ফারার গাল থেকে হাত সরিয়ে নেয়। ফারহা, আই ওয়ান্ট টু হাগ ইউ। ফারার সাথে সাথে বলে ওঠে। শুদ্ধ আরেকটু পিছিয়ে গিয়ে প্যান্টের পকেটে দুহাত গুজে মৃদু হেসে বলে, তবে যাও এখান থেকে, আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ। ফারা একবার তাকায় শুদ্ধের পানে। শুদ্ধ মৃদু হেসে তার দিকে তাকিয়ে আছে। ফারা ঢোক গিলে শুদ্ধর দৃষ্টিতে সময় ব্যয় না করে দৌড় দেয়। শুদ্ধ পিছু ফিরেই শব্দ করে হেসে বলে, ইয়া ফারহা, ভালোবাসি কিন্তু। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায়। এক্সাম দিয়ে মায়েরা হল থেকে বের হয়েছে। এক্সাম খারাপ হয়নি, তবে তার মন খারাপ। ইরফান সেই যে এক সপ্তাহ আগে চলে গেল আর একবারও আসেনি। তার খারাপ লাগছে কেন? ওই লোকটা তো তাকে মানেই না, আসবে কেন? কিন্তু তার মনে পড়ে কেন ভীষণ মন খারাপ হয় মেয়েটার। স্কুল ড্রেস পরা, মাথায় সাদা হিজাব বাঁধা, দু হাতে বুকের সাথে ফাইল চেপে রাস্তার এক কোনায় দাঁড়িয়ে ফুচকার ভ্যানের দিকে তাকিয়ে আছে। আজ এই ফুচকাও খেতে ইচ্ছে করছে না। চুপ করে কতক্ষণ দাঁড়িয়ে থাকলো, এরপর এগিয়ে যায়। ভাবলো ফুচকা খেয়েই মনটা ভালো করবে। এটা ছাড়া আর উপায় কি? এক প্লেট ফুচকা নিয়ে একা চেয়ারে বসে রইল মায়েরা। কোলের উপর ফাইল রেখে বা হাতের তালুতে ফুচকার প্লেট রেখে ডান হাতে একে একে মুখে ফুচকা পুড়তে থাকে। হঠাৎই তার ডান পাশে গা ঘেঁষে কেউ পোষ্ট মনে হলো। মাথা নিচু থাকায় পায়ের দিকে খেয়াল করে বুঝলো ছেড়ে। মুহূর্তেই রেগে বোম হয়ে যায়। পাশ ফিরেই চেঁচিয়ে ওঠে, তোর সাহস তো কম না, অন্যের বউয়ের গা ঘেঁষে বসেছিস, তোকে তো। ইরফান বিরক্তি ভরা চাহনিতে মায়রার দিকে ঘাড় ফিরিয়ে তাকায়। মায়রার বুলিতে দাড়ি পড়ে যায়, চোখ বড় বড় হয়ে যায়, খুব খুব করে কেসে ওঠে। ইরফান রেগে ধমকে বলে, স্টুপিড, তুমি ভালো হবে না। মায়রা চোখ পিট পিট করে তাকায়। কি মনে করে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। ইরফান ভ্রুকুচকে বলে, হোয়াট, হাসছো কেন? মায়রা অবাক হয়ে বলে, আপনি সত্যি এসেছেন? ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়রা রেগে বলে, আপনি মিথ্যা বলছেন কেন? ইরফান বিরক্ত হয়ে তাকায় মায়রার দিকে, ভ্রুকুচকে বলে, দেখছো যখন এসেছি তো জিজ্ঞেস করছো কেন স্টুপিড? মায়রা ভোতা করে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান অদ্ভুত চোখে মায়রার দিকে তাকায়, মাথা থেকে পা পর্যন্ত চোখ বোলানো। স্কুল ড্রেসে মায়রার বয়স আরও 4-5 বছর কমে গিয়েছে মনে হচ্ছে। ইরফানের চোখে মুখে কেমন বিস্ময়, ফোঁস করে শ্বাস ফেলে। বাবার উপর রাগ হলো। এই বাচ্চা নাকি তার বউ? ভাবতে নিজেরই কেমন বিরক্ত লাগলো। ইচ্ছে করলো এক থাপ্পড় দিয়ে বড় বানিয়ে দিতে। রেগে বলে, তুমি বড় হতে পারো না? মায়রা বোকা চোখে ইরফানের দিকে তাকায়। এটা কেমন কথা? সে বড় হবে কিভাবে? অতিরিক্ত ঝাল খাওয়ায় চোখ মুখ লাল হয়ে গিয়েছে। ঝালের প্রভাবে চোখ জোড়ায় বিন্দু বিন্দু পানির কণা। ইরফান মায়রার চোখের দিকে তাকিয়ে ভ্রু কুচকালো, কাছে আর খাচ্ছে, বিড়বিড় করলো, স্টুপিড। মায়রার হাতের প্লেট কেড়ে নিয়ে ঠাস করে তার পাশের চেয়ারে রেখে মায়রার কোলের উপর থেকে ফাইলার ডান হাতে তুলে নিল। এরপর মায়রার বাম হাত ধরে এগিয়ে যেতে নিলে মায়রা চেঁচিয়ে বলে, আমায় ছাড়ুন, আমার ফুসকা শেষ হয়নি। পেছন থেকে কয়েকজন লোক বলে। ইরফানের পা থেমে যায়। মায়রার চোখ বড় বড় হয়ে যায়, দ্রুত ভদ্র হয়ে দাঁড়িয়ে যায়। ইরফান পিছু ফিরে তাকায়, রাগান্বিত চোখে চেয়ে লোকগুলোর দিকে এগিয়ে যেতে নিলে মায়রা দ্রুত ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, যাবেন না, যাবেন না, ওরা ভুল বুঝেছে। ইরফান মায়রার কথা শুনল না। মায়রার হাত শক্ত করে ধরে লোকগুলোর সামনে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে, শি ইজ মাই ওয়াইফ। ওকে তুলে নেব নাকি ছুঁড়ে ফেলবো, ইটস মাই চয়েস। হু আর ইউ? আমার ওয়াইফকে দেখলে আমার মাথা ঠিক থাকে না। হোয়াটস ইউর প্রবলেম উইথ দ্যাট? মায়রা চোখ বড় বড় করে তাকায়। লোকগুলো হ্যাবলার মতো তাকিয়ে আছে। মায়রা দ্রুত লোকগুলোর উদ্দেশ্যে বলে, উনি ভালো লোক, আপনারা যান। একজন চিন্তিত কণ্ঠে বলে। মায়রা বুঝতো তখন চেঁচিয়ে উঠল তার পাশে বসায়। আবার জোর করে টেনে নিয়ে যাচ্ছিল বলে লোকগুলো ভুল বুঝেছে। দ্রুত বলে ওঠে, আমার ভুল হয়েছে প্রথম চিনতে, আপনারা যান। লোকগুলো একটু অবাক হলো হয়তো, তবে আর কিছু বললো না, চলে গেল। মায়রা স্বস্তির নিঃশ্বাস ফেললো। ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান ওই লোকগুলোর দিকে এখনো জ্বলন্ত চোখে চেয়ে আছে। মায়রা
ঢোক গিলল, তার হাতটা ভেঙে গেল বোধ হয়। পাশ থেকে স্কুল ড্রেস পরা ফাইল হাতে এক ছেলে এগিয়ে এসে বলে। মায়েরা মাথা নেড়ে বলে, ভালো তোর। ছেলেটা মৃদু হেসে বলে। পাশে ইরফানকে দেখে বলে। মায়েরার উত্তরের অপেক্ষা না করে ইরফানকে ভাইয়া সম্বোধন করে সালাম দেয় ছেলেটা। কিন্তু ইরফানের অমন ভয়ঙ্কর দৃষ্টি দেখে ছেলেটা ঢোক গিলল, মনে হয় খুব রাগী। থাক, ভাব জমানো লাগবে না। অতপর মায়েরাকে বাই বলে চলে যায়। এদিকে মায়েরা তার হাতের দিকে অসহায় চোখে চেয়ে আছে, মাথা তুলে বলে, আপনি কি আমার হাত ছিঁড়ে নিতে চাইছেন? উফ, ছাড়ুন। ইরফান আর কতক্ষণ রাগ কন্ট্রোল করবে? প্রথমে ওই লোকগুলো, এখন এই ছেলের ভাই শব্দটা যেন ইরফানের মাথায় একেবারে রক্ত তুলে দিল। ইচ্ছে করছে সবগুলোকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে। আবার মায়েরার কথায় জ্বলন্ত চোখে তাকালো মায়েরার দিকে। মায়েরা ঢোক গিলে বলতে নাই। তার আগে ইরফান ডান হাতে ফাইল ধরে মায়েরাকে ঝট করে কোলে তুলে নেয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, মোস্টামুষ্টি করতে করতে বলে, কি করছেন? নামান আমায়, নামান বলছি। ইরফান শূন্য তো নাই, তার গাড়ি দরজা খুলে ব্যাক সিটে মায়েরাকে এক প্রকার ছুঁড়ে ফেলে। মায়েরা চেঁচিয়ে উঠে কোমরে ব্যথা পেয়ে চোখ মুখ কুঁচকে নিল। ডান হাত কোমরের পিছে দিয়ে রেগে বলে, আপনার প্রবলেম কি? ছুড়াছুড়ি ছাড়া কিছু পারেন না? কথাটা বলি সামনে তাকালে দেখলো ইরফান গাড়ির ভেতর উঠে আসছে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। দ্রুত সিটের উপর সোজা হয়ে বসে গাড়ির দরজার সাথে লেগে গিয়ে বলল, এভাবে এগোচ্ছেন কেন? আমি সরি, প্লিজ মারবেন না। ইরফান মায়েরার সাথে লেগে বসে। মাথার হিজাব টান মেরে খুলে ফেলে। মায়েরা চেঁচিয়ে ওঠে। দুহাতে ইরফানকে ঠেলে সরাতে চায়, তবে পারে না। ইরফান বা হাতে মায়েরাকে তার সাথে শক্ত করে চেপে ধরে বলে। মায়েরা ভ্রুকুচকে বলে। ইরফান থতমত খেয়ে মায়েরার গাল থেকে হাত সরিয়ে নেয়, বিড়বিড় করে, গাধা। অতপর গম্ভীর গলায় বলে, নাথিং। মায়েরা ভ্রুকুচকে তাকায় ইরফানের দিকে, আবারও বলে, আপনার ওয়েট করার ক্ষমতা নেই। ধূপধাপ করে রেগে যাওয়া মানুষের ধৈর্য জিরো হয়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার পুরো মুখে দৃষ্টি বোলায় ঠান্ডা গলায় বলে। আর ইউ শিওর? মায়েরা ঢোক গিরে। ইরফানের দৃষ্টিতে তার দৃষ্টি এলোমেলো। এভাবে তাকাচ্ছে কেন? ইরফান তার দিকে এগোতে দেখে চোখ বড় বড় করে তাকায় মায়েরা। তার মুখের সাথে ছুঁই ছুঁই। তখনই মায়েরা দ্রুত মাথা নিচু করে তার মাথা ইরফানের বুকে ঠেকিয়ে দেয়। মায়েরার কপাল ইরফানের গলায় গিয়ে ধাক্কা লাগে। ইরফান চোখ বুজে ফোঁস করে বিরক্তির শ্বাস ফেলে। ডান হাতে তার ঘাড় জোরে লম্বা শ্বাস ফেলে। মায়েরার কাঁদতে ইচ্ছে করছে। এই লোককে কি আসলেই জিনে ধরে মাঝে মাঝে? বারবার ঠকিয়েছে। মনে মনে ভাবলো, আর জীবনেও এই লোক না আসলে সে মন খারাপ করবে না। ইরফান মায়েরার কপাল বরাবর ডান হাতে ঠেলে তার বুক থেকে মায়েরাকে সরিয়ে দেয়। বাঁ হাতে মায়েরার চোয়াল ধরে উপরের দিকে উঠিয়ে ঠান্ডা গলায় বলে, আমি তোমার ভাই? ওই ছেলেটা কেন এটা বললো? মায়েরা চোখ পিটপিট করে তাকায় ইরফানের দিকে, আমতা আমতা করে বলে, ও জানে না। এরপর ওর সাথে দেখা হলে বলে দিব আপনি আমার ভাই না। কথাটা শুনে ইরফান বাঁ হাতে মায়েরার কোমর চেপে ধরে। ডান হাতে শক্ত হাতে গলার পাশে হাত ডুবিয়ে রাগান্বিত স্বরে দাঁতে দাঁত চেপে বলে, আবার ওর সাথে কথা বললেই জবান কেটে ফেলবো, স্টুপিড। মায়েরা হাঁ করে চেয়ে আছে। সে যাই করছে সেটাই দোষ। ইরফানের দৃষ্টি দেখে ভয়ও লাগে। মেয়েটা নিজেকে গুটিয়ে নিতে চায়। ঢোক গিরে জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান দৃষ্টি রাখে মায়েরার ভেজা ঠোঁট জোড়ায়, বুড়ো আঙুল রাখে মায়েরার ঠোঁটের ওপর, আলতো হাতে স্পর্শ করে নিজের ঠোঁটে। মায়েরা ইরফানের হাত ধরে কাঁপা গলায় বলে, কি করছেন? ইরফান মায়েরার চোখের দিকে তাকালো। বাঁ হাতে মায়েরার পায়ের জুতো খুলে দেয়। এরপর মায়েরাকে টেনে তার কোলে বসিয়ে দেয়। বাঁ হাতে মায়েরার দু হাত সহ ওমর শক্ত হাতে চেপে ধরে। মায়েরার শরীর অস্বাভাবিক কাঁপছে, বারবার ঢোক গিলছে। এলোমেলো দৃষ্টি ফেলে জিভ দিয়ে ঠোঁট ভেজায় বারবার ইরফান। মায়েরার গালে হাত ডুবিয়ে বুড়ো আঙুলের সাহায্যে মায়েরার ঠোঁটে আবারও আলতো হাতে স্লাইড করে। শীতল কণ্ঠে বলে, কি দিয়েছো এখানে? মায়েরার কণ্ঠ রোধ হয়ে আসে। ইরফান মায়েরা ঠোঁট জোড়ায় দৃষ্টি নিবদ্ধ রেখে ধীরে ধীরে শক্তি প্রয়োগ করে আবারও নরম সুরে বলে, বলো এখানে কি লাগিয়েছো? আই থিঙ্ক পিঙ্ক কিছু। তার বুড়ো আঙুল উল্টো চেক করে চিন্তিত কণ্ঠে বলে, উঠছে না কেন? আবারও মায়েরা ঠোঁট জোড়ায় বুড়ো আঙুল দিয়ে শক্তি খাটিয়ে কিছু উঠানোর চেষ্টা চালায়। মায়েরা ব্যথা পায়। ইরফানের হাতের গতি বৃদ্ধি পায়। মায়েরা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান মায়েরার চোখের দিকে তাকায়। মায়েরার চোখ জোড়ায় পানি। মায়েরা আমতা আমতা করে বলে,
ছাড়ুন আমায়, আমি কিছু লাগাই না বুঝলেন। নিজে তো সিগারেট খেয়ে খেয়ে ঠোঁট পুড়িয়ে ফেলেছেন, এখন আমার ঠোঁট যেই একটু ভালো দেখেছেন অমনি। ইরফানের দৃষ্টিতে থাকা মুগ্ধতা পালিয়ে বিরক্তি ভর করে, দাঁতে দাঁত চেপে বলে, শাট আপ, স্টুপিড। কখন কি বলতে হয় জানো না?